বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি। দুটি উদাহরণ দিতে পারি। যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনসের তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন, তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে, কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন। একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা, দুজন মানুষ, একজন ভদ্র মহিলা, একজন ভদ্র মহোদয়। তারা প্রায় 70 ঊর্ধ্ব বয়স্ক, অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ। প্রফেসর ইউনূস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি পড়ছে। আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয়, মানে ওই মুহূর্তে, কিন্তু তারা কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর ইউনূস যখন বক্তৃতা করছিলেন? উনি বললেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনূস স্পিকিং ইন ফ্রন্ট অফ আস। এই জন্য আমরা কাঁদছি যে প্রফেসর ইউনূসের বক্তব্য, ব্যাংকার অফ দ্য পুয়ার, তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি। এইরকম একটা রেসপেক্টেড জায়গায়, সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক, আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন, একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবাল। পক্ষান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে, 200 জনের বহর নিয়ে, তো আমি বললাম যে ও ইউ আর ফ্রম বাংলাদেশ? বলতেছে আর ইউ ফ্রম বাংলাদেশ? ইয়েস আই এম ফ্রম। ও দিস লেডি ইজ ইউর প্রাইম মিনিস্টার? ও মাই গড, সাচ এ ওয়েল। মানে এইভাবে ঘৃণার চোখে, বিদ্রোহের চোখে এই মহিলাটিকে দেখা হতো সারা গ্লোবাল প্ল্যাটফর্মে। তা আমরা অবশ্য বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি। তো যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে, আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে, তোমার পতাকা যাহারে দাও তাহারে পরিবার দিয়ে শক্তি। আপনারা যে দায়িত্বটুকু পেয়েছেন, এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র জনতার একটি আমানতদারি। প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে, এই আমানতদারির খেয়ানত যাতে না হয়। স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোন ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না হয়। ফ্যাসিস্টদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল, কার অংশগ্রহণ কম ছিল, এই বিবেকে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার, প্রয়োজন, সেটি হচ্ছে কি জাতীয় ঐক্য। এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দোসররা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি বাংলাদেশের বিদ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মঞ্জিলে মকসদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব, ইউনিটিকে নষ্ট করা যাবে না। এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি, যে পরিবর্তন, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে, রক্ত দিয়েছে। সুতরাং সেখানে কোন ধরনের ভেদাভেদ, দ্বন্দ্ব, কলহ, বৈষম্য রাখা যাবে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হবে। আমাদের আচরণগত পরিবর্তনও দরকার। একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন। আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। আমি অমুক ভাইয়ের লোক, অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে, অমুক ভাই দেখা করতে বলেছে। এইসব সংস্কৃতি আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টিটি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে। এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা, আমি আসলে কাউকে হার্ট করতে চাই না,
তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি, যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি। যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম, কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা, হয়তো এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অবুঝ ছাত্রটির মা, তখন তার মনের কি আকুতি হতে পারে সেটি আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং আবেগের বশে, ঝোঁকের বশে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি, সহমর্মিতা, সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি, যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছে, এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি, সবাই নয়, তাদের খোলস বদলে ফেলেছে। তবে আমি পজিটিভলি ভাবে নিতে চাই, আমি কোনো মিডিয়ার বন্ধের বিপক্ষে নই, আমি মুক্ত মতে বিশ্বাস করি। আমি চাই প্রতিটি মিডিয়া, ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক, তারা তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। যে সমস্ত লুটেরা, যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে, এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কোন ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারির উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয়। যারা সাংবাদিক আছেন, আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না, তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না, কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেন। এখন চাইবে এই সমস্ত মিডিয়া মোগলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদেরকে কাজে বেড়ানো। মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে, যে স্যাক্রিফাইস করে আপনারা 15 বছর আপনারা কাটিয়েছেন, কোন মিডিয়া মুঘলের কোন দুর্বৃত্ত, কোন লুটেরার কাছে আপনারা বিবেক বন্ধ করবেন না, সেটি আপনাদের কাছে আমার শরীর বন্ধ হলো। এই দুনিয়া আপনি কতদিনে বা বাঁচবেন, কিন্তু এই যে ইতিহাস রেখে যাবেন, আপনার যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক, তার গর্বিত উত্তরাধিকার আমি কোন ধরনের মিডিয়া দুর্বৃত্তের কাছে আমার বাবা প্রতিষ্কার করেনি। সেটি হচ্ছে আপনার গর্বের জায়গা, সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের সুফল কোন একজন যাতে ভোগ না করে, সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে একসময় চাকরি দেয়নি, আপনি বিরুদ্ধ মত পোষণ করেন বলে। এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে ভরে, হ্যাঁ মুশফিকুল ফজল আনসারী তো আমার লোক, কাজে আমি তো সব ধরনের সুবিধা পাবো এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো। এটি যাতে না হয়। এখন আপনারা যারা এতদিন নানা কষ্টের কারণে, চাপের কারণে যারা প্রকাশ করতে পারেননি, এখন যারা মিডিয়া, যারা খবর প্রকাশ করতে পারছেন অথবা অ্যানালিস দিতে পারছেন, এখন আপনাদেরকেও এটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্ধনে পা দিবেন না, কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন। যে ক্ষতি আপনাদের হয়েছে, যে ক্ষতি আমাদের হয়েছে, এই ক্ষতিকে পুষিয়ে নিতে হবে। আমাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। আর এই শেখ হাসিনা যে দানবে পরিণত হয়েছে, এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা, এই মিডিয়ার মালিকরা, যারা চোরা কারবারি, কালো টাকার মালিক, দুর্বৃত্ত, তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলোর মালিকানা তারা পেয়েছে। সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলের সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধ করা কোনো সমাধান নয়, বরং এটাকে সংশোধন করা, এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা, একটি কাজের ক্ষেত্র তৈরি করা, সেটি সমাধান হবে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি। আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন, কেউ বলছেন যে আমেরিকা বোধহয়, বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে।
আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোন রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গেছে। আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি, তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি, সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি, আমি অন রেকর্ড বলতে চাই, আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে। আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব হতে হবে সমমত, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপেরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, 54টি অভিন্ন নদী আমাদের রয়েছে, বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা শেয়ার করি, কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গরিব কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ, এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়। এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন, বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে, তিনি যেটি বলেছেন, যদি তিনি সরকারে নাই, সরকারে যারা আছেন তারা তো আপনারা জানেন তারা কারা, তাদের কিন্তু তিনি বলেছেন যে আমি এককভাবে কোনো ব্যক্তির সাথে, কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি হই। আমরা বাংলাদেশের মানুষের যে এসপিরেশন এবং প্রফেসর ইউনূসেরও ভূয়সী প্রশংসা তারা করেছেন, কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই। যদিও আমরা দেখেছি 2014 সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করে, সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা অথবা পারচেজ করার চেষ্টা নয়াদিল্লি যাতে আর না করে।